কাজ শেষ না করেই চলে গেছে ভিয়েতনামের কোম্পানি, তথ্য চুরির ঝুঁকিতে করদাতারা। লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে মূল্যস্ফীতির হার, গত অর্থ বছরে গড় দাঁড়িয়েছে 5.65 ভাগ। রাইড শেয়ারিং বন্ধ থাকায় বিপাকে চালকেরা, করোনা ঝুঁকি থাকায় পাচ্ছে না যাত্রী। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, সঙ্গে আছি আমি অনিমেষ কর। এবার জানাবো বিস্তারিত। কর বিভাগের আধুনিকায়ন প্রকল্পের কাজ শেষ না করেই পুরো টাকা নিয়ে চলে গেছে ভিয়েতনামের প্রতিষ্ঠান এফটিপি ইনফরমেশন সিস্টেম। এমনকি ভিয়েতনামে বসেই এনবিআর এর সার্ভারে ঢুকতে পারছে প্রতিষ্ঠানটি। এতে ঝুঁকিতে পড়েছে ভিভিআইপি সহ দেশের লাখো করদাতার তথ্য। পরিকল্পনা মন্ত্রণালয়ের এক মূল্যায়ন প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। তবে প্রতিবেদনকে ভিত্তিহীন ও মন গড়া দাবি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এনবিআরের আয়কর বিভাগের আধুনিকায়নেই স্ট্রেনদেনিং গভর্নেন্স ম্যানেজমেন্ট প্রজেক্ট নেওয়া হয় 2011 সালে। 3 বার মেয়াদ বাড়িয়ে প্রকল্পটি শেষ হয় 2018 সালে। ব্যয় হয় প্রায় 600 কোটি টাকা। প্রকল্পের অংশ হিসাবে 51 কোটি টাকায় বাইট্যাক্স সিস্টেম গড়ে তোলার কাজ পায় ভিয়েতনামের প্রতিষ্ঠান এফপিটি ইনফরমেশন সিস্টেম। সম্প্রতি এই প্রকল্প মূল্যায়ন করে পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি। প্রতিবেদনে বলা হয় বাইট্যাক্স এনবিআরকে পুরোপুরি বুঝিয়ে দেয়া হয়নি, যদিও সম্পূর্ণ বিল পরিশোধ করা হয়েছে। বাইট্যাক্স সিস্টেম পুরোপুরি বাস্তবায়ন না হওয়ায় সব শ্রেণীর করদাতা অনলাইনে রিটার্ন দিতে পারছেন না। উৎসে ও অগ্রিম কর দেওয়ার ব্যবস্থাও নেই সিস্টেমে। নানা ধরনের জটিলতা থাকায় রাজস্ব আয় কমার আশঙ্কা করছে আইএমইডি। প্রতিবেদনে বলা হয় করদাতার তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল, অথচ ভিয়েতনামে বসে বাংলাদেশের সব করদাতার তথ্য দেখতে পাচ্ছে এফপিটি, যা রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি। তাই দ্রুত সম্পূর্ণ সিস্টেম এনবিআর এর কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। এই জাতীয় প্রকল্প গ্রহণ করে তার থেকে যদি ফলাফল সত্যি না পাওয়া যায়, সময় মতো না পাওয়া যায়, তাহলে তো দেশের ক্ষতি। প্রকল্পের যদি সেনসিটিভ তথ্যাদি তাদের কাছে এখনো থাকে এবং তারা যদি ওখান থেকে অপারেট করতে পারে, এটাও এনবিআর বা বাংলাদেশ সরকার কিভাবে অ্যালাউ করলেন সে বিষয়টিও দেখা দরকার। তবে আইএমইডির প্রতিবেদন অসত্য বলে দাবি করেছেন এনবিআর কর্মকর্তারা। তারা জানান বাইট্যাক্স সিস্টেমের পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ এখন এনবিআর এর কাছে। প্রকল্পের কাজ শেষ হওয়ার পর তারা প্রয়োজনীয় সব আইডির নিয়ন্ত্রণ নিয়েছেন, পরিবর্তন করেছেন পাসওয়ার্ড। এগুলো সঠিক না, এগুলো মন করা রিপোর্ট, এগুলো কেউ ইন্টেনশনালি এটা করছে। মানে রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ লোকের তথ্য আছে, আমরা তো এত সহজে তাদেরকে এটার এন্ট্রান্স হইতে দিব না। আইএমএটির সাথে আমরা কথা বলছি, তারা আমাদের সাথে অসহযোগিতা করছে। আমরা যেভাবে তথ্যগুলো দিচ্ছিলাম সেইভাবে তারা উপস্থাপন করে নাই। এনবিআর কর্মকর্তারা জানান ভিয়েতনামের একই প্রতিষ্ঠান ভ্যাট অনলাইন প্রকল্পেরও কাজ করছে। এ দুটি প্রকল্পই বিদেশি সাহায্য নির্ভর। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও জানাতে পার্থক্য থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী রুহুল আমিন। রুহুল আমিন, আমরা দেখতে পেলাম যে একটি প্রতিষ্ঠান যাদেরকে এই দায়িত্বটি দেওয়া হয়েছিল, তারা পুরো প্রকল্পটি পুরোপুরি বুঝিয়ে দেওয়ার আগেই প্রকল্পের সমস্ত অর্থ তাদেরকে দেওয়া হয়েছে এবং তারা ভিয়েতনামে চলে গেছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, তাদের কাছে সমস্ত তথ্য রয়েছে, ভিয়েতনামে বসে তারা বাংলাদেশের সার্ভারেও ঢুকতে পারছে, যেটি খুবই ঝুঁকিপূর্ণ। এবং কর যিনি দেন তার তথ্য এরকম প্রকাশ্যে চলে যাবে, দেশের বাইরের একটি প্রতিষ্ঠানে চলে যাবে। সুতরাং সাধারণ মানুষের অথবা এই করদাতাদের নিরাপত্তা কোথায় থাকলো তাহলে? দেখুন, কোনো প্রকল্প যখন শেষ হয়, আসলে করের টাকায় নেওয়া প্রকল্পগুলো কতটুকু বাস্তবায়ন হয়, কতটুকু উপকারে আসে এবং কতটুকু মানসম্পন্ন হয়েছে, এটি কিন্তু নিরীক্ষা করে, মূল্যায়ন করে পরিকল্পনা মন্ত্রণালয়। এবং এই প্রকল্পের ক্ষেত্রেও তাই হয়েছে। এবং এই মূল্যায়ন প্রতিবেদনে প্রায় 27টির মতো সমস্যা তুলে ধরা হয়েছে এই প্রকল্পে। এবং সবচেয়ে বেশি সমস্যাগুলো, সবচেয়ে জটিল সমস্যাগুলো বলা হয়েছে বাইট্যাক্স নামের যে সার্ভারটি গড়ে তোলা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের আধুনিকায়নের অংশ হিসাবে, সেই প্রকল্পকে ঘিরে বলা হয়। এই প্রতিবেদন বলছে যে প্রকল্পের কাজ শেষ হওয়ার আগেই, অর্থাৎ এই বাইট্যাক্স সার্ভারটি এখনও সম্পূর্ণ হয়নি, প্রকল্প শেষ হয়েছে, সে কারণে ভিয়েতনামিরা চলে গেছে এবং তাদের যেই টাকা দেওয়ার কথা পুরোটাই তাদেরকে দেয়া হয়েছে। তারা চলে গেলেও এখনও এই সার্ভারে তারা অ্যাক্সেস
সার্ভারে তাদের অ্যাক্সেস রয়েছে এবং সেই কারণে এই উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে শুরু করে সব নাগরিক, বিশেষ করে যারা তথ্য আয়কর দেন, তাদের তথ্য এই সার্ভারের আওতায় আসে এবং যেহেতু এই সব ভিভিআইপি থেকে শুরু করে করদাতার তথ্য তারা এখনও এই ভিয়েতনামে বসে দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই তথ্য বেহাত হয়ে যাওয়া বা তথ্যের অনুলিপি তাদের কাছে চলে যাওয়া বা তাদের কাছে থেকে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এই ধরনের আশঙ্কা কিন্তু প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে। এর বাইরেও বেশ কিছু ত্রুটি এই প্রকল্পের উল্লেখ করা হয়েছে। যেমন আপনি জানেন যে অনলাইন পেমেন্টের ক্ষেত্রে আলাদা একটি সফটওয়্যার ব্যবহার করা হয়, সেই সফটওয়্যারের সঙ্গে এই বাইট্যাক্স সফটওয়্যারের যে সমন্বয় করার কথা বলা হয়েছিল সেই সমন্বয়টিও করা হয়নি। এরকম বেশ কিছু সমস্যার কথা কিন্তু এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এবং এই প্রতিবেদনটি তৈরির আগে আমরা যেটি জেনেছি এবং প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই বছরের জানুয়ারির দিকে তৎকালীন চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া থেকে শুরু করে প্রকল্প পরিচালক যারা ছিলেন বিভিন্ন সময়ে তাদের সবার সাক্ষাৎকার নেওয়া হয়েছে এবং সেই সাক্ষাৎকারের ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। সবশেষে যে সুপারিশটা করা হয়েছে যে যেহেতু এই প্রকল্পটি সম্পূর্ণরূপে যেভাবে বাস্তবায়ন হওয়ার কথা সেভাবে বাস্তবায়ন হয়নি, তাই এটি রাজস্ব আয়ে যে ফলাফল আসার কথা সেই কাঙ্ক্ষিত ফলাফল আনতে পারছে না। সে কারণে বলা হয়েছে এই প্রকল্পটাকে বা এই কাজগুলোকে রিভিউ করা, কিভাবে বাংলাদেশের হাতে বা এনবিআর এর হাতে। আরেকটি বিষয় একটু জানতে চাই, আমি দেখতে পেলাম যে এনবিআর এবং আমাদের পরিকল্পনা মন্ত্রণালয়, এই দুটি মন্ত্রণালয়ের বক্তব্য পারস্পরিক একেবারেই উল্টো কথা বলছে দুটি পক্ষ, এরকম কারণ কি? দেখুন, এনবিআর যে কথাগুলো বলছে, আমরা জানি যে এই বাইট্যাক্সের কাজ প্লাস ভ্যাট অনলাইনের কাজ, এই দুটি কাজই কিন্তু এই ভিয়েতনামের এই একই প্রতিষ্ঠান করেছে এবং এই কাজ দুটি কিন্তু এডিবি এবং আইএমএফ এর অর্থায়নে হয়েছে। এই দুটি প্রকল্পের বাস্তবায়ন হচ্ছে, একটির হচ্ছে এবং একটি শেষ হয়েছে এবং আমরা দীর্ঘদিন ধরেই কিন্তু পত্রিকায় নেতিবাচক প্রতিবেদন দেখে আসছি যে এই প্রকল্পগুলো যথাসময়ে শেষ হচ্ছে না, প্রকল্পের কাজগুলো যে গুণগত মানসম্পন্ন হওয়ার কথা সেগুলো হচ্ছে না। সেক্ষেত্রে আমরা একাধিকবার অনেক প্রতিবেদনে দেখেছি যে এক্ষেত্রে এনবিআর কর্মকর্তাদের যে আধুনিকায়নের ক্ষেত্রে যে তাদের যে মন মানসিকতা বা আধুনিক চিন্তা চেতনার অভাব, সেগুলো কিন্তু অনেকবারই বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এবং আমরা দেখেছি এখন যে ভ্যাট অনলাইন প্রকল্পটি চলমান আছে, আপনি জানেন যে এটিও দীর্ঘদিনের একটি প্রকল্প, এটিও এখনো শেষ হয়নি এবং এই ভ্যাট অনলাইন প্রকল্পের কিন্তু কিছুদিন পরই মেয়াদ বাড়ানো হয়, ব্যয় বাড়ানো হয়, প্রকল্প পরিচালককে চেঞ্জ করা হয়, কিন্তু আসলে এই গুণগতভাবে এই প্রকল্পগুলো শেষ হয় না। সার্বিকভাবে বিশ্লেষকরা যেটি বলেন যে অটোমেশন বা আধুনিকায়নে এনবিআরে এক ধরনের বাধা আসে কর্মকর্তাদের মধ্য থেকে, সাধারণত এই বাধা দুর্নীতির একটি বাধা আসে, এটি বিশ্লেষক বা যারা এনবিআর নিয়ে কাজ করেন তাদের মন্তব্য। ধন্যবাদ রুহুল আমিন। চলে যাচ্ছি পরের খবরে। গত অর্থ বছরে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে মূল্যস্ফীতির হার। গত বছরের জুলাই থেকে এবছরের জুন মাস পর্যন্ত মূল্যস্ফীতির গড় দাঁড়িয়েছে 5.65 যা 5.5 আটকে রাখার লক্ষ্য ছিল সরকারের। এর আগের দুই অর্থ বছরে লক্ষ্যমাত্রার মধ্যেই ছিল মূল্যস্ফীতির হার, কিন্তু গেল অর্থ বছরে কয়েকবার মূল্যস্ফীতি ছাড়ায় 6% ঘর। জুনেও মূল্যস্ফীতির পরিমাণ ছিল 6.3, যা গত বছরের জুনে ছিল 5.27%। মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, বন্যার কারণে ফসলের উৎপাদন ব্যাহত হওয়া মূল্যস্ফীতির প্রধান কারণ। এছাড়া বিশ্ববাজারে ভোজ্য তেল সহ নানা পণ্যের দামের ওঠানামা ও করোনার কারণে ব্যক্তি স্বাস্থ্য সুরক্ষায় ব্যয় বাড়ার প্রভাব পড়েছে মূল্যস্ফীতিতে। অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং পরিষেবা বন্ধ থাকায় মানবেতর জীবন কাটাচ্ছেন চালকেরা। পরিস্থিতি বিবেচনায় তারা এখন চুক্তি করে ভাড়ায় গাড়ি চালাচ্ছেন। তাদের দাবি, নিরাপত্তার নিশ্চয়তা না পাওয়ায় আগের মতো যাত্রী পাচ্ছে না তারা। যদিও বিআরটিএ বলছে এখনই অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং কার্যক্রম চালুর অনুমতি দেওয়া হবে না। সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে 1 জুন থেকে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। তবে গণপরিবহন চললেও বন্ধ রাইড শেয়ারের অ্যাপভিত্তিক পরিবহন সেবা। এতে করে বিপাকে পড়েছেন কয়েক লাখ গাড়ি চালক। লেগুনাতে কিন্তু 12 জন 15 জন চলছে, তাহলে ওইখানে কি ভাইরাস নাই? আমরা কিন্তু আরো একটু ইনশিওর করতে পারি, যেমন আমাদের হ্যান্ড স্যানিটাইজার সবকিছুই আছে। এই অ্যাপসটা যদি খোলা থাকতো তাহলে প্যাসেঞ্জারদের জন্য সুবিধাটা হইতো, আমাদের জন্য সুবিধা হইতো। বিআরটিএ বলছে রাইড শেয়ারিং এর ক্ষেত্রে বেশিরভাগ যানবাহনই 2 চাকার মোটরসাইকেল। এক্ষেত্রে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রাখা চালক যাত্রী উভয়ের পক্ষেই অসম্ভব। মোটরসাইকেলের ক্ষেত্রে সোশ্যাল ডিস্টেন্সিং সম্ভব না,
এই কারণে মোটরসাইকেলকে দিই নাই। তবে আমরা যে সমস্ত প্রাইভেট কার আছে সেগুলো চলাচলের অনুমতি দিয়েছি। তবে নীতিমালা অনুযায়ী আমাদের কাছ থেকে যে এনলিস্টমেন্ট সার্টিফিকেট নেওয়ার কথা সেইটা যে যে গাড়ির ক্ষেত্রে তারা নেবে সেই গাড়িগুলো চালাতে পারবে। রাইড শেয়ারিং কোম্পানিগুলো সরকারের কাছে কার্যক্রম চালুর অনুমতি চাচ্ছে। তাদের দাবি, গণপরিবহনের চাইতে রাইড শেয়ারিং নিরাপদ। আমাদের রাইডার ভাইদের অনেকজন রাইডার ভাইয়ের একমাত্র সোর্স অফ ইনকাম হচ্ছে রাইড শেয়ারিং। আমরা তো মাস ট্রান্সপোর্ট সীমিত হারে যেভাবে চালাচ্ছি, আমরা বাইক শেয়ারিং সার্ভিসও রিলঞ্চ ওই একইভাবে করতে পারি নাকি, আন্ডার কিপিং দোজ মাইন্ড ওই সিমিলার সেফটি ক্রাইটেরিয়া। ঢাকার যানজটে দ্রুত ও নিরাপদ যাতায়াতের জন্য অ্যাপভিত্তিক যাত্রী সেবা গত 2 বছরে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। পলিসি রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা অনুযায়ী দেশে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবা 2200 কোটি টাকার বাজার তৈরি করেছে। রিজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2744 কোটি 44 লাখ টাকার 9টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায়। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনের সঙ্গে সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। সভা শেষে ডিজিটাল সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, অনুমোদন পাওয়া প্রকল্পের মধ্যে রয়েছে ইনস্টলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপ লাইন, আমদানিকৃত ক্রুড অয়েল ও ফিনিশড পণ্য সহজে খালাস এবং হাই স্পিড ডিজেল খালাসের সময় কমাতেই এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। সংসদীয় এই প্রকল্পে মোট ব্যয় 6568 কোটি টাকা। এছাড়াও বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে ঘোড়াশালে 3য় ইউনিট রিপাওয়ারিং প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। করোনার কারণে বন্ধ থাকায় প্রায় 3.5 মাস পর বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারতে রপ্তানি শুরু হয়েছে। প্রথম দিনে $50,000  5 ট্রাক তৈরি পোশাক রপ্তানি করা হয়েছে। করোনার কারণে গত 25শে মার্চ থেকে বেনাপোল স্থল বন্দর দিয়ে রপ্তানি বন্ধ হয়ে যায়। বেকার হয়ে পড়ে বন্দরে কর্মরত শ্রমিকেরা। সংশ্লিষ্টরা অভিযোগ করেন, একতরফাভাবে আমদানি বন্ধের সিদ্ধান্ত নেয় ভারত। পরে বাংলাদেশি ব্যবসায়ীরা ভারতীয় পণ্য আমদানি বন্ধের হুমকি দেয়। এই পরিস্থিতিতে দুই পক্ষের সমঝোতায় আবারও রোববার থেকে চালু হয়েছে পণ্য রপ্তানি। বন্ধ হওয়ার পর থেকে অদ্যাবধি বন্ধ ছিল, আজ চালু হলো। এর আগে ইম্পোর্ট চালু হয়েছে 7ই জুন। 7ই জুন থেকে ইম্পোর্ট চালুর পরে এই 30শে জুনে এখানকার যারা ব্যবসায়ী মহল বা তারা করে এটাকে বন্ধ করে রাখছিল যে আমাদের এক্সপোর্ট যাবে, তারপরে তারা ইম্পোর্ট চালু করবে। আজকে এক্সপোর্টও চালু হয়ে গেল এবং ইম্পোর্টও চালু হবে এবং এটা চলমান থাকবে। এ বিষয়ে আরও জানাতে বেনাপোল থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রহিম। রহিম, প্রায় 3.5 মাস পর ভারতে রপ্তানি শুরু হলো। স্থলবন্দরের কর্তৃপক্ষ এবং ব্যবসায়ীরা এই বিষয়ে কি বলছেন এবং আজ বন্দরে কর্মচাঞ্চল্য আপনি কেমন দেখছেন? আপনি জানেন দেশের বৃহৎ বিশ্বব্যাপী ছড়ে পড়ায়, বিশেষ করে বাংলাদেশে যখন করোনা রোগের আক্রান্ত মৃত্যুর সংখ্যা বাড়ে, এই সময় ভারতের লকডাউন ঘোষণা করা হয়। এর পরপরই 22শে মার্চ থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারতে আমদানি পণ্য বন্ধ হয়ে যায়। পরে 25শে মার্চ থেকে রপ্তানিও ভারতের সাথে বন্ধ হয়ে যায়। এরপর থেকে বাংলাদেশের ব্যবসায়ীরা ভারতের ব্যবসায়ীদের সাথে কয়েক দফায় আমদানি রপ্তানি স্বাস্থ্য সুরক্ষা মেনেই আমদানি রপ্তানি করার তারা বৈঠক করেন। কলকাতাতে বেনাপোল পেট্রাপোল সহ বিভিন্ন স্থানে বিভিন্ন দফায় দফায় বৈঠক করা হয়। এক পর্যায়ে 7ই জুন ভারত থেকে পণ্য আমদানি বেনাপোল বন্দর দিয়ে শুরু হয়, কিন্তু তারপরে 8 থেকে 9 দিন পর আবারও ভারতের সাথে পণ্য আমদানি বন্ধ হয়ে যায়। কারণ হিসাবে বেনাপোল ব্যবসায়ীরা আমাদেরকে যেটা জানাইছে, আমি কথা বলেছি বাংলাদেশ ভারত চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান ও বেনাপোল সি অ্যান্ড এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মজিদুর রহমান স্বজনের সাথে। তিনি আমাকে যেটা জানিয়েছেন, যেহেতু বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে আমদানি রপ্তানি বাণিজ্যে তেমন কোনো প্রভাব পড়ে না, শান্তিপূর্ণ পরিবেশে আমদানি রপ্তানি দীর্ঘদিন হয়ে আসছিল। তবে করোনার কারণে বিভিন্ন পুরোদেশ থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি রপ্তানিতে বিভিন্ন পুরোদেশে তার বাধা হয়ে দাঁড়ায়, কারণ তারা সুরক্ষা মানার বিষয়টি তাদের কাছে প্রকট হয়ে যায়। এই জন্যেই অনেক অংশে তারা বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম করে, এই জন্য তারা রপ্তানি বন্ধ করে দেয় বা আমদানি বন্ধ করে দেয়। এদিকে বেনাপোল আমদানি কারক সমিতির সভাপতি আমাদের মহসিন মিলন যেটা আমাকে জানিয়েছেন, যেহেতু আমরা আমদানি পণ্য নিচ্ছি, ভারতের রপ্তানি পণ্য যতদিন পণ্য না নেবে, এই কারণেই আমরা
গত পরশু একটি বৈঠকে তাদের সরা হয়েছে। কালকে এই সরার পরে কালকে আনুষ্ঠানিকভাবে ভারত থেকে 5 ট্রাক পণ্য বাংলাদেশে রপ্তানি হয়েছে, বাংলাদেশ থেকে 5 ট্রাক পণ্য রপ্তানি হয়। আর আজকে আমি যেটা খোঁজ নিয়েছি এ পর্যন্ত 5টা পর্যন্ত 207 ট্রাক পণ্য আমদানি রপ্তানি হয়েছে, যেখানে 183 ট্রাক পণ্য ভারত থেকে এসেছে এবং বাংলাদেশ থেকে 24 ট্রাক পণ্য গিয়েছে। আব্দুর রহিম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে কথা বলবার জন্য। অব্যবস্থাপনায় প্রায় 1 যুগ ধরে অকেজো রাজশাহী নগরীর স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল বাতি। 1.5 কোটি টাকা খরচ হলেও এর কোনো সুফল মিলছে না। যানবাহনের শৃঙ্খলা ও গতি নিয়ন্ত্রণ ট্রাফিক বিভাগকে হাতের ইশারাতেই কাজ করতে হচ্ছে। 1994 থেকে 2009 সাল পর্যন্ত 3 দফায় রাজশাহী নগরীর 20টির বেশি পয়েন্টে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল বাতি স্থাপন করে সিটি কর্পোরেশন। আর এতে খরচ হয় 1.5 কোটি টাকা। তবে দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে বিকল হয়ে পড়ে আছে সিগন্যাল বাতিগুলো। 2000 সালেও এই শহরে যানজট নিয়ে কোনো ভোগান্তি ছিল না, কিন্তু গত 2 দশকের ব্যবধানে নগরীতে যানবাহনের সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে। একই সঙ্গে বেড়েছে দুর্ঘটনা। সিগন্যাল বাতিগুলো দীর্ঘদিন ধরে আমাদের রাজশাহী শহরে নগরবাসী ভোগান্তি, এটার মেরামত হয় না। ট্রাফিক ইচ্ছা মতো আমাদেরকে দাঁড় করা রাখে এবং যখন সিগন্যাল থাকে না তখন গাড়ি ঘোড়া চলে, তখন দুর্ঘটনা বেশি ঘটে। বাতিগুলো বিকল থাকায় হাতের ইশারায় যানবাহনের গতি ও যানজট নিয়ন্ত্রণ করতে হচ্ছে ট্রাফিক বিভাগকে। এতে করে বাড়তি জনবলের পাশাপাশি রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। ডিজিটাল সিগন্যালিং সিস্টেম না থাকার কারণে আমাদেরকে হাত দিয়ে ইশারা দিয়ে গাড়ি থামানো বা গাড়ি মেনটেন করতে হয়। সঠিক জায়গাগুলোতে যদি সিস্টেমটা দেওয়া হয়, এ ব্যাপারে আমরা আমাদের পক্ষ থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করা হয়েছে, আমরা চিঠি দিয়েছি এবং তারাও আশ্বাস দিয়েছেন যে দ্রুত এই সিস্টেমগুলো চালু করা হবে। তবে 2020-21 অর্থ বছরের বাজেটে নগরীতে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল স্থাপনের কথা জানিয়েছেন সিটি মেয়র। এখন গাড়ি ঘোড়া বেড়েছে অনেক এবং এটার প্রয়োজনীয়তা বেড়েছে, কাজে এবার ঠিক করা হবে সব। রাজশাহী সিটি মেয়র জানান, প্রকল্পটি বাস্তবায়নের অনুমোদন পেলে চলতি বছরই কাজ শুরু হবে। এতে কমবে যানজট ও নগরবাসীর ভোগান্তি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনায় আর্থিক প্রণোদনা পেতে যুক্তরাষ্ট্রে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আবেদনের সময় বাড়ানো হয়েছে। সম্প্রতি তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। বিভিন্ন প্রতিষ্ঠান যাতে কর্মচারীদের বেতন দিতে পারে সেজন্য এই সহায়তা দিচ্ছে দেশটির সরকার। বেকার ভাতার আকার যেন না বাড়ে সেজন্যই এই পদক্ষেপ। গত এপ্রিল থেকে এই প্রণোদনা দিয়ে যাচ্ছে মার্কিন সরকার। এই তহবিল থেকে সহায়তা পেতে আবেদন করতে পারবে যে কোনো প্রতিষ্ঠান। এজন্য সময় বাড়ানো হয়েছে আরও 5 সপ্তাহ। তবে এই সহায়তায় অনিয়মের অভিযোগও করেছে অনেক উদ্যোক্তা। এবারে শেয়ার বাজারের খবর। সোমবার সূচকের উত্থানের মধ্য দিয়ে শেষ হয়েছে দেশের 2 পুঁজিবাজারের লেনদেন। গত কার্যদিবসের তুলনায় ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন বেড়েছে 77 কোটি টাকা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে 32 পয়েন্ট। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ইতিবাচক ঢাকা স্টক এক্সচেঞ্জ। লেনদেন শেষে প্রধান সূচক 13.13 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 3994 পয়েন্টে। সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণও। আগের কার্যদিবসের চেয়ে 77 কোটি টাকা বেড়ে সোমবার লেনদেন হয়েছে 150 কোটি টাকা। এদিকে লেনদেন হওয়া 296টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 57টির, কমেছে 23টির এবং দর অপরিবর্তিত রয়েছে 216টির। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে ছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, দ্বিতীয় স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং তৃতীয় অবস্থানে ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় শীর্ষ অবস্থানে পূবালী ব্যাংক, আগের দিনের মতো দ্বিতীয় অবস্থানে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এবং তৃতীয় অবস্থানে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 32.79 পয়েন্ট। লেনদেন হয়েছে 89 কোটি 17 লাখ টাকা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সঙ্গে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত রয়েছে যুক্তরাষ্ট্রের ডলারের দর, বিনিময় হয়েছে 84 টাকা 90 পয়সায়। বেড়েছে যুক্তরাজ্যের পাউন্ডের দর, বিনিময় হয়েছে 108 টাকা 16 পয়সায়। ইউরোর দরও বেড়েছে, বিনিময় হয়েছে 97 টাকা 71 পয়সায়। অপরিবর্তিত ভারতীয় রুপির দর, বিনিময় হয়েছে 1 টাকা 25 পয়সায়। কমেছে সৌদি রিয়ালের দর, বিনিময় হয়েছে 22 টাকা 74 পয়সায়। আরব আমিরাতের দিরহামের দরও অপরিবর্তিত, বিনিময় হয়েছে 23 টাকা 23 পয়সায়। কমেছে কুয়েতি দিনারের দর, বিনিময় হয়েছে 277 টাকা 25 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের দর বেড়েছে, বিনিময় হয়েছে 19 টাকা 93 পয়সায়।
এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।